বাংলাদেশে দীপু দাস বলে একজন ময়মনসিংহের হিন্দু ছেলেকে পিটিয়ে মেরে ময়মনসিংহ ঢাকা সড়কে তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। না, তাকে অ্যাকচুয়ালি মেরে ফেলা হয়েছিল, তারপর ঢাকা সড়কে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি তার বিরুদ্ধে রটিয়ে দেওয়া হয় যে সে নবীর নামে মানে হজরত মোহাম্মদের নামে কটূক্তি করেছে। জনতা যেখানে বসে দোকানে চা খাচ্ছিল, হুড়ুড় করে তাকে টেনে হিঁচড়ে লাঠি দিয়ে পিটিয়ে মেরে তারপর তার মৃতদেহটা নিয়ে ময়মনসিংহ ঢাকা সড়কে গিয়ে পোড়ায়। পাশাপাশি একই দিনে প্রথম আলো, বাংলাদেশের সবচেয়ে নাম্বার ওয়ান বাংলা নিউজ পেপার, ডেইলি স্টার, বাংলাদেশের নাম্বার ওয়ান ইংলিশ নিউজ পেপার, দুটো অফিসেই তার আগুন দেয় এবং অফিসের কর্মীদের বাঁচাতে প্রায় দমকল নিয়ে 10তলা থেকে পুলিশ, অন্তত যেহেতু ঢাকাতে, তাদের প্রাণগুলো বাঁচিয়েছে। বাংলাদেশে ছায়ানট বলে আর একটা সাংস্কৃতিক অর্গানাইজেশন আছে। ইনফ্যাক্ট আমাদের এখানে যত বাঙালি মানে বাংলাদেশি আছেন এবং একটু গান বাজনা করে থাকেন, ম্যাক্সিমামই তাদের ছায়ানটে শিখেছেন গান এবং অনেকে সেখানে প্রেমও হয়েছে, সেরকম ফ্যামিলি আমি দেখেছি। সেটাও পুড়িয়ে দেওয়া হয়েছে। কেন পুড়িয়ে দেওয়া হয়েছে? সোজা কথা, 12 ডিসেম্বর একজন এই ছাত্র আন্দোলনের নেতা হুদি, সে খুব র্যাবিড অ্যান্টি ইন্ডিয়ান জায়গায়, তাকে কেউ গুলি করেছিল, সে মারা গেছে কালকে। তো সবার ধারণা যেটা রয়ের কাজ। অতএব ছায়ানট, যেটা কিনা একটা বাঙালি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, তারা হচ্ছে ভারতীয় সংস্কৃতির প্রতীক, তাই তাদেরকে পুড়িয়ে দেওয়া হলো। ডেইলি স্টার, প্রথম আলো, এদের নাকি ভারতের রয়ের এজেন্ট পুড়িয়ে দিয়েছে। তবে দীপু দাসের কেসটা আলাদা। এটা বাংলাদেশের লাস্ট 30 বছর ধরে দেখে দিচ্ছি, মানে যবে থেকে সোশ্যাল মিডিয়া, এই ফেসবুক এবং টুইটার, ইউটিউব এসব এসছে, এতে বাংলাদেশে হিন্দুদের জীবন একদম বিপন্ন। ধরুন আপনার সাথে বাংলাদেশে কোনো একটা মুসলমানের সাথে একটা হিন্দুর বিরোধিতা আছে, এই হিন্দুটার জমি আপনি সস্তায় কিনতে চান কিন্তু দিচ্ছে না, তা আপনি কি করবেন? বলুন, ও আচ্ছা তাই, ঠিক আছে, আমি তাহলে ফেসবুকেও লিখে দেবে যে এই লোকটা হচ্ছে মহানবীর নামে কটূক্তি করেছে। আরে ভাই, বাংলাদেশে কোনো হিন্দু সাহস নেই যে সে মহানবীর নামে কটূক্তি করে। আর যদি মহানবীর নামে কটূক্তি করেও থাকে, তাতেই বা তাকে কীভাবে পিটিয়ে মেরে ফেলা যায় নাকি? যাকে মেন ব্যাপার হলো, আমি পলিটিক্সটা বলি। ধরা যাক বাংলাদেশে কোনো হিন্দুর সাথে কোনো মুসলমানের রেশারেশি আছে, কী করবে? মুসলমানরা একটা ফেসবুকে রটিয়ে দেবে, এই ঠিকানা, এই বাড়িতে এই লোকটা মহানবীর নামে কটূক্তি করেছে, ব্যাস, জনগণ গিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলবে। এটা বাংলাদেশের লাস্ট যবে থেকে সোশ্যাল মিডিয়া এসছে তবে থেকে এটা কাজ, এটা বারবার হয়ে আসছে। তবে হাসিনার আমলে যেটা হতো, পুলিশ গিয়ে বাঁচাতো, তাকে নিয়ে গিয়ে থানায় নিয়ে গিয়ে তাকে নাম কাওয়াস্তে গ্রেপ্তার করে ঘটনা মিটে যেত। তার বাড়িটারি পুড়তো, নিজেকে অন্তত সে হতো দু এক ঘাটি মার খেত। তার এই হতো ছিল বাংলাদেশের অবস্থা হিন্দুদের। তো এখন সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের এরম অবস্থা দেখার পর আপনি বলুন যে পশ্চিমবঙ্গের হিন্দুরা কেন ভাববে না যে মুসলমানদের যত সংখ্যা বাড়বে পশ্চিমবঙ্গে, বা যেসব জেলাগুলোতে সংখ্যাগরিষ্ঠ হয়ে গেছে, বিশেষ করে বেলেডাঙ্গাতেও তাকে এক ধরনের ঘটনা ঘটেছে, যে হিন্দুদের অবস্থা বাজে হবে না। এখানে দুটো জিনিস কিন্তু ভাবার আছে। এক হচ্ছে যে যখন বাংলাদেশে অগস্ট এই বিপ্লব হলো, হাসিনা চলে গেল, আমি পরিষ্কার বলে দিয়েছিলাম যে আপনি পৃথিবীর ইতিহাস দেখুন আর পৃথিবীর ভূগোলটা দেখুন, এই দুটোর ভিত্তিতে দুটো জিনিস আপনার কাছে খুব পরিষ্কার হয়ে যাবে। আমি জানি বাংলাদেশের লোকজন যা ননসেন্সভাবে ভাবুক, পশ্চিমবঙ্গ ভারতের লোকজন যা ননসেন্সভাবে ভাবুক, পৃথিবী চলে অঙ্ক দিয়ে, এবং সবাই জানি সেই অঙ্কটা ইতিহাস থেকে পেতে হয়। ইতিহাসের অঙ্কে পরিষ্কার যে যে কোনো মুসলমান প্রধান দেশে যদি এই ধরনের বিপ্লব সাধিত হয় এবং বলে যে সেটা গণতন্ত্রের নামে বিপ্লব হয়েছে, সেই দেশটা দুটো জায়গায় চলে যায়। একটা হয় ইরানের মতো ইসলামিক বিপ্লব, অর্থাৎ মোল্লাতন্ত্র হয়, সেখানে কখনোই গণতন্ত্র হয় না, মানে মোল্লাদের আন্ডারে গণতন্ত্র, বলে মোল্লাতন্ত্র আর কি, অ্যাকচুয়ালি মোল্লাতন্ত্রই চলে, গণতন্ত্র নাম খাওয়া আসতে, যেমন ইরানে চলছে আর কি। দ্যাট ইজ দ্য ওয়ান অপশন, ওইদিকে যায়। তো বাংলাদেশে ওই ইরানের প্রেমী প্রচুর আছে, তারা ওইদিকে টেনে নিয়ে যাবে। এবং ইরানের প্রেমী মানে হচ্ছে, আপনাকে বলি ইরানের কৃতিত্বটা কি। ইরান একসময় ইংল্যান্ডের থেকে বাই 1970s ইরান ইংল্যান্ড এবং ইউরোপের দেশগুলোর থেকে এগিয়ে ছিল। মোল্লাতন্ত্র আসার পর এখন কি হয়েছে, ইরানের জল নেই, লোকে বাড়িতে জল পাচ্ছে না, তেহরান পুরো ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে, এই হচ্ছে মোল্লাতন্ত্রের ইরানের অবদান। জাস্ট টু শো যে একটা দেশ যেটা ইউরোপের সমান ছিল, আজকে সেই দেশটায় জল পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তো মোল্লাতন্ত্র আসলে তাই হবে, কারণ তারা মানে এখানে টেররিস্ট তৈরি করবে, ওখানে টেররিস্ট ফান্ডিং তৈরি করবে, অস্ত্র তৈরি করবে, সে দেশের আর কি উন্নতি করবে? তো দেশ গাদার গাড়ে গেছে। ইরানের মতো একটা উন্নত দেশ, একটা ভীষণ উন্নত দেশকে ধ্বংসের পথে পাঠিয়ে দিয়েছে। সেকেন্ড একটা ব্যাপার হলো, বাংলাদেশেরটা দেখুন। বাংলাদেশে হাসিনার আমলে যথেষ্ট উন্নতি হচ্ছিল। হ্যাঁ, হাসিনা স্বৈরাচারী ছিল, স্বৈরাচারী থাকা মানেই সে তার অপোজিশনকে পেটাবে, তাছাড়া স্বৈরাচারী হয় না। কিন্তু মুশকিল হচ্ছে কি, বাংলাদেশে আমি বললাম হয়তো ইরানের মতো হতে পারে, অথবা আর কোনো স্বৈরাচারী শাসক আসবে, বা স্বৈরাচারী শাসক আসলে সে ভারত বা আমেরিকা বা চীন, যা হোক, একটা বৃহৎ শক্তি সমর্থন ছাড়া তো স্বৈরাচারী শাসক আছে না। সেই শাসক
এছাড়া বাংলাদেশের আর কিছু দ্বিতীয় কোনো এক্সাম্পল যে মানে জনগণের গণতন্ত্র হলে বাংলাদেশে সেটা মপতন্ত্র হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন বাংলাদেশের তো কোনো সেনাবাহিনী পুলিশ নেই, বহুদিন থেকেই নেই। যেখানে খুশি মবরা রাজত্ব করছে, ব্যবসায়ীদের ব্যবসা করা অলমোস্ট ইম্পসিবল। আমি বাংলাদেশে প্রচুর ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তাদের প্রচুর চাঁদা দিয়ে মবদেরকে ঠান্ডা রাখতে হয়, সবাই জানে। তো ঘটনাটা দাঁড়াচ্ছে এরকম যে এই ঘটনার পর অবভিয়াসলি এই যেভাবে দীপু দাসকে পিঠে মারা হলো, এবার তো পুরো বাঙালি মানে হিন্দুরা এদেশের তো পুরো চমকে উঠবে, আতকে উঠবে। যদি আতকোটার কিছু নেই, আমরা যারা বাংলাদেশ নিয়ে আমি বাংলাদেশ নিয়ে 2004 সাল থেকে লিখছি, এ ধরনের ঘটনা বিরল কিছু নয়। তো এইসব ঘটনা ঘেটার থেকে আমি পরিষ্কারভাবে বলেছিলাম যখন হাসিনাকে করা হয়েছিল যে বাংলাদেশ আইদার কট্টর কট্টরপন্থী ইরানের দিকে যাবে, অথবা বাংলাদেশে সেকেন্ড সলিউশন হচ্ছে হয় ভারত সমর্থিত, নয় চীন সমর্থিত, নয় ভারত চীন সমর্থিত, নয় আমেরিকা সমর্থিত একটা ডিক্টেটরশিপ আসতে হবে। এছাড়া কোনো হয় না, কারণ বাংলাদেশে গণতন্ত্র আবার কি, এটা মুসলমান প্রধান দেশে গণতন্ত্র হয় না, এটা তো ইরানের মোল্লারাই বলে দিয়েছে যেখানে মুসলমান প্রধান দেশে গণতন্ত্র হতে যাবে। আমাদের তো গণতন্ত্র কেন হয়? গণতন্ত্র হয় নতুন আইন প্রণয়ন করার জন্য। লেজিসলেটিভ কাউন্সিল মানে কি? আইনসভা, অর্থাৎ নতুন নতুন আইন প্রকাশ করা হবে। বলে আর এই কার সাহস হয়েছে মুসলমান দেশে গণতন্ত্র করবে? এটা ইরানের মোল্লা আয়াতুল্লাহ খেমেনি, ইরানের সর্বোচ্চ মোল্লার বক্তব্য, যে কোন মুসলিমের সাহস হয়েছে যে সে এটা করতে যাবে। কারণ একটা মুসলমান প্রধান দেশ কিভাবে চলবে তার সব আইন তো কোরআনে লেখা আছে, শরিয়াতে লেখা আছে। তো তোমার মুসলমান দেশে আইনসভার দরকারটা কেন? এটা আয়াতুল্লাহ খোমেনি বলেছিল যে ইরানে যখন মোল্লাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। তো সেম থিং। তো তাই জন্য কি হয়, এই কাতার, সৌদি আরব অথবা ইমিরেটসে খুব পরিষ্কারভাবে যখনই কোনো দেখা যায় কোনো ইসলামপন্থী নেতার উত্থান হচ্ছে, বা কেউ ইসলাম নিয়ে একটু পলিটিক্যাল, আলটিমেটলি আমি আবার বলছি, পৃথিবীতে আলটিমেটলি দুটো জিনিস আছে, এক নাইলিজম, আর নাইলিজমকে দিয়ে লোককে বোকা বানিয়ে পাওয়ার দখল করে। আর ইসলাম সেটাতে হেল্প করে, কারণ ইসলামে নাইলিস্ট এলিমেন্ট প্রচুর আছে। মানে এটা আগে লেখাতেই লিখেছিলাম। এটা সৌদি আরব, কাতার, ইউএই খুব ভালো বোঝে, এই নিয়ে প্রচুর পলিটিক্যাল আর্টিকেল আছে, পড়ে নিতে পারেন। তো কী হয়, যখনই কেউ এই ইসলামকে কাজে লাগিয়ে ক্ষমতা দখলের খেলায় কোনো মোল্লা বা কোনো নেতা যদি নাম দেয় এইসব দেশগুলোতে, তাকে সঙ্গে সঙ্গে গুম করে ফেলায়, কারণ ওটা ওদের রাজতন্ত্রের এগেনস্টে হুমকি হয়ে যায়। তো ওরা জানে যে ইসলামকে বেশি ধোঁয়া দিলে তাদের নিজেদের রাজতন্ত্রে চলে যাবে। তো এই জন্য এই ধরনের বাংলাদেশে বা ইভেন পশ্চিমবঙ্গেও এই যে পুরো হুমায়ুন কবিরের মতো লোকজনকে পাত্তা দেওয়া হচ্ছে, এসব লোকজন যদি সৌদি আরব হতো বা কাতার হতো তা বহুদিন আগে ওদের লাশকেও খুঁজে পেত না আর কি, তাদের দেশে আর কি, মানে রাজতন্ত্র পুরো গায়েব করে দিত। তো সমস্যাটা হয়ে গেছে কি, যে আমি বারবার করে বলছি যে কোনো মুসলমান দেশে গণতন্ত্র চলে না। এটা ইতিহাস থেকে প্রমাণিত, অঙ্ক থেকে প্রমাণিত, থিওরি থেকে প্রমাণিত হয় না। এ দেশে আইদার কোনো একটা স্বৈরতন্ত্র আসতে হবে যেটা ঠিকঠাক, যেটা হাসিনা মতো চালবে। স্বৈরতন্ত্র আসলে বিরোধীদের মারবে, কিছু করার নেই, কারণ মুসলমান দেশে গণতন্ত্র হয় না, এটা একটা ঐতিহাসিক সত্য। মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় হয়, কারণ মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে যথেষ্ট সংখ্যক অমুসলিম আছে। কোনো মুসলমান প্রধান যেটা মেজরিটি দেশে এটা 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 চালানো নিয়ারলি ইম্পসিবল ব্যাপার। মানে মেজরিটি আমি বলছি, 90% মেজরিটি যেখানে হয়ে গেছে। যেমন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এগুলোতে 50, কোনোটাতে 70% মেজরিটি আছে, এবং তাদের একটা বড় স্থানীয় ঐতিহ্য আছে বলে চলে যাচ্ছে। আজকে সুদানে কি দেখতে পাচ্ছেন, সুদানেও গৃহযুদ্ধ। কারণ কি, সুদানেও সেই সেই আরব আইডেন্টিটি না আফ্রিকান আইডেন্টিটি, সেই নিয়ে প্রথমে তো খ্রিস্টানরা সাউথ সুদান করে দিল। এখন তারপর যেটুকু নর্থ সুদান ছিল সেটা তো ইস্টার্ন ওয়েস্টের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, কারণ সেখানেও মুসলমান ভার্সেস আফ্রিকানদের মারামারি, মানে আফ্রিকান মুসলমান ভার্সেস আরব মুসলমানদের মধ্যে মারামারি। তো কোনো মুসলমান দেশে আপনি পাবেন না যারা শান্তিতে থাকতে চায়। তার কারণটাই হচ্ছে এই যে আপনাকে এটা কিন্তু বুঝতে হবে যে ইসলাম ধর্মটা তো ধর্ম নয়, এটা খ্রিস্টান ধর্মটা ধর্ম নয়, এগুলো সবই হচ্ছে রাজনৈতিক। একটু পড়াশোনা করলে বুঝতে পারবেন এগুলো পুরো একটা রাজনৈতিক ধর্ম, অর্থাৎ ইট ইজ এ পলিটিক্যাল থিওরি, না ওয়ে ইট ইজ নাথিং বাট এ পলিটিক্যাল থিওরি। তো এখন এইসব পলিটিক্যাল থিওরিকে যদি আপনি ইসলামকেও একটা কোনো গণতন্ত্রে মান্যতা দেয়, তাহলে ইসলামকে মান্যতা দেওয়া মানে তার আপনি ধরুন কমিউনিজমের মতন একটা থিওরিকে মান্যতা দিলেন, যে থিওরি পরিষ্কার বলছে গণতন্ত্রের দরকার নেই, একটা ইসলামপন্থী সরকার তৈরি করতে হবে, কারণ ইসলাম তো সমস্ত আইন করে দিয়েছে, আইনসভার দরকার নেই। তো সেটা নিয়ে তখন মারামারি চলবে, ঠিক আছে, যেটা পৃথিবীর সব জায়গাতেই হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। যার জন্য আজকে তার মধ্যে যে মুসলমান দেশগুলো এগিয়ে আছে, কাজাকিস্তান খুবই ভালো করছে আমি বলবো, ইনফ্যাক্ট কাতার বা আরব ইমিরেট, দুবাই অত্যন্ত ভালো করছে। কেন করছে? তারা এই ব্যাপারটা বোঝে বলে পুরোপুরি ইসলামপন্থীকে পুরোপুরি যত কোনো কিছু বললে তাকে সরাসরি হিমঘরে ঘুম করে দেয়। এছাড়া এর কোনো সলিউশন নেই। এইসব গণতন্ত্র এসব জায়গায় চলে না। আমি বারবার করে বলছি, বাংলাদেশ গণতন্ত্রের জন্য নয়, এটা বাংলাদেশে মানে পশ্চিমবঙ্গের জন্য খতরা হবে, ভারতের জন্য খতরা হবে। সলিউশন একটাই, আইদার একটা কোনো ডিক্টেটরকে নিয়ে আসতে হবে, নাহলে ওরা ইরানপন্থী ইসলামপন্থী একটা সরকার তৈরি করবে। এর বাইরে কিছু হবে না। দ্যাট ইজ দ্য অনলি ফাইনাল থিং।